আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষণ ঠিক করেছে নির্বাচন কমিশন। বুধবার কিংবা বৃহস্পতিবার তফসিল ঘোষণার ইঙ্গিত দিলেন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। ইসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এই ইঙ্গিত দেন। এদিকে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তার ভাষণের অনুলিপিও চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে কমিশন। এ সময় কমিশনার মাসুদ জানান, পোস্টাল ব্যালটে স্থগিত থাকা প্রতীক থাকছে না। আগামী বছরের ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দর্শক, এ বিষয়ে আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, তফসিল ঘোষণা করতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার। কখন ভাষণ দিতে পারেন এবং তফসিল ঘোষণার বিষয়ে সবশেষ আর বিস্তারিত কি খবর রয়েছে যদি বলেন। নুসরাত, নির্বাচন কমিশন থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল কিংবা পরশুর মধ্যেই কিন্তু তফসিল ঘোষণা হতে যাচ্ছে এবং এটি কিন্তু আমরা আগেও জানাচ্ছিলাম যে 11 তারিখের মধ্যেই তফসিল ঘোষণা হবে। আজ একজন নির্বাচন কমিশনার এটি বলেছেন যে আগামীকাল কিংবা পরশু তফসিল ঘোষণা হবে। এটি কিন্তু এখন নির্ভর করছে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন আগামীকাল যে সাক্ষাৎ করবে সেখানে সেই সাক্ষাতে কি আলোচনা হয় এবং রাষ্ট্রপতি কোন বিষয়ে সম্মতি দেয় সেটির উপর। এবং কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির সাথে সৌজন্য সাক্ষাতে গিয়েছেন এবং এর আগে গত পরশুদিন কিন্তু প্রধান উপদেষ্টার সাথে প্রধান নির্বাচন কমিশনার সহ 4 কমিশনার দেখা করেছিলেন। সেখানে প্রধান উপদেষ্টাকে নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পর্কে বলা হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোট করার জন্য নির্বাচন কমিশন পুরোপুরি প্রস্তুত এবং নির্বাচন কমিশনের প্রস্তুতির উপর কিন্তু প্রধান উপদেষ্টা সন্তুষ্টি জানিয়েছিলেন। এবং আজ প্রধান বিচারপতির সাথে যে সাক্ষাতে গিয়েছেন, আমরা ধারণা করছি যে সীমানা নিয়ে আদালতে যেই মামলাগুলো বা বিষয়গুলো চলমান রয়েছে সেগুলো নিয়ে কথা বলতে, এবং এটি কিন্তু আসলে তফসিলের আগে রেওয়াজ অনুযায়ী হয়ে থাকে, সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছি প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতির সাথে সাক্ষাতে গিয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আগামীকাল দুপুর 12টা থেকে 12:30টার মধ্যে বঙ্গভবনে যে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন সাক্ষাৎ করবে এবং সেখানে আসলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু আসলে ভোটের তারিখ বা তফসিলের তারিখ কিন্তু ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই তারিখগুলো যে রাষ্ট্রপতির কাছে উত্থাপন করা হবে, তখন তিনি সম্মতি দিলে এরপর আমরা যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল দুপুরের দিকে বা বিকালের দিকে বিটিভিকে আমন্ত্রণ করা হয়েছে রেকর্ডের জন্য এবং প্রধান যে রাষ্ট্রপতি যখন সেটি সম্মতি দিবে এরপর আসলে সেই ভাষণ রেকর্ড করা হবে এবং এই ভাষণ কিন্তু চূড়ান্ত হয়ে গিয়েছে, শুধুমাত্র তারিখটি কিন্তু যে রাষ্ট্রপতির সম্মতির অনুযায়ী হবে এবং এরপর যখন রেকর্ড করা হবে সেক্ষেত্রে আগামীকাল সন্ধ্যায় কিংবা পরশু তফসিল হতে পারে। এটি কিন্তু এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়নি এবং নির্বাচন কমিশন বলছে এটি আগামীকাল কিন্তু গণমাধ্যমের মাধ্যমে পুরো দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে। এবং আজ কিন্তু আমরা দেখেছি যে আরপিওর যে সংশোধনী সেটি চূড়ান্ত আবারও সংশোধন করে চূড়ান্ত একটি গ্যাজেট প্রকাশ করা হয়েছে এবং সেখানে আমরা দেখেছি পোস্টাল ব্যালটে যদি কোনো চিহ্ন না থাকে প্রতীকে বা একাধিক চিহ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু সেটি বাতিল করা হবে। এরকম আরও বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। নুসরাত, অনেক ধন্যবাদ ফারজানা আপনাকে। দর্শক, নির্বাচন কমিশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারজানা আক্তার। নির্বাচন আয়োজনের সময় নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি। মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, একজন উপদেষ্টার কথায় সেই ইঙ্গিতই মেলে। তবে রিজভী মনে করেন জনগণ নতুন করে কোনো ষড়যন্ত্র হতে দেবে না। আরেক নেতা নজরুল ইসলাম খান বলেন, জরিপের ফলে এগিয়ে থাকায় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে কেউ কেউ। আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। তৃতীয় দিনের মতো বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই আলোচনা সভা। এদিন দলটির 2 সহযোগী সংগঠন ওলামা এবং স্বেচ্ছাসেবক দলকে বিভিন্ন দিক নির্দেশনা দেন বিএনপির নীতি নির্ধারক ও শীর্ষ সারির নেতারা। নেতারা কথা বলেন সমসাময়িক রাজনীতি নিয়েও। রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচন আয়োজনের সময়সীমা নিয়ে ষড়যন্ত্র চলছে। সরকারের একজন উপদেষ্টা খুব করে বলছেন, অহংকার করে বলছেন, জনগণ কতদিন আমাদের থাকতে হবে সেটা তো আমাদের ম্যান্ডেট দেয়নি। নির্বাচন করার কবে তারিখ দিবে সেটা নির্বাচন কমিশন জানে। তো এই কথাটার মধ্যেই তো আমরা ষড়যন্ত্র খুঁজে পাই। মনে করছেন যে যতদিন ইচ্ছা ততদিন থাকবো, এই ধরনের অহংকারমূলক কথা বলে আপনারা আন্দোলনের সাথে, শহীদদের সাথে, তাদের রক্তের সাথে, গণতন্ত্রের বিরুদ্ধে আপনারা কথা বলেছেন। ক্ষমতায় যেতে পারলে দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
এই এক ভয়ঙ্কর দুর্নীতির পরিকাঠামোর মধ্যে থেকে আমাদেরকে দুর্নীতিমুক্ত একটি সমাজ গড়ে তুলতে হবে। জনগণের ভোটে নির্বাচিত হলে পরে যে বিএনপি যদি সরকার গঠন করে, তো বিএনপির প্রথম যে যুদ্ধ বা জেহাদ যেটা হবে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আর দলটির অন্যতম নীতি নির্ধারক নজরুল ইসলাম খান বলেন, জনগণ কোনো ধরনের ষড়যন্ত্র হতে দিবে না। শতকরা ৬৬% উত্তরদাতা বলেছে বিএনপি। তো এতে হতাশ হয়ে নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে, কিন্তু যে জনগণ তাদের মন স্থির করে ফেলেছে তারাই ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। রাষ্ট্রযন্ত্রকে অনভিজ্ঞ কারো হাতে তুলে দেওয়া বিপর্যয় ডেকে আনবে বলেও মন্তব্য করেন তিনি। যেটা ভেঙে গেলে রাষ্ট্র শেষ হয়ে যায়, জনগণ নিঃশেষ হয়ে যাবে, সেরকম যন্ত্র আপনি অনভিজ্ঞ কিংবা অ্যাপ্রেন্টিস কিংবা এরকম কাউরে দিবেন চালাইতে। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নিতে আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, তাই আপাতত ঢাকাতেই চলবে তার চিকিৎসা। সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটির অবতরণের কথা থাকলে আগের নেওয়া অনুমতি বাতিলের অনুরোধ করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। জার্মান ভিত্তিক FAI এভিয়েশন গ্রুপ স্থানীয় সমন্বয়কারী সংস্থার মাধ্যমে আগের স্লট অনুমোদন প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করেছে। আগে রবিবার জমা দেয়া অপারেটরের প্রাথমিক আবেদনের ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সকাল ৮টায় অবতরণ এবং একই দিন রাত ৯টার দিকে উড্ডয়নের অনুমোদন নিয়েছিল। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে। তার শারীরিক সমস্যার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিলা ইসলাম। মাহিলা, দর্শকদের যেমনটা জানাচ্ছিলাম, খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। আপনার কাছে কি আপডেট রয়েছে? ডক্টররা নতুন করে কোনো কিছু বলেছে কিনা, বিস্তারিত যদি জানান। নুসরাত, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, সকাল থেকে আসলে এভারকেয়ার হাসপাতালের সামনে আছি। যদি নতুন করে কোনো তথ্য বলা যায় তাহলে আসলে এখন পর্যন্ত সেরকম কোনো নতুন তথ্য আমরা পাইনি। তবে ধারণা করা হচ্ছে আজ সন্ধ্যা নাগাদ একটি সংবাদ সম্মেলন হতে পারে। সেই সংবাদ সম্মেলনে আসলে হয়তোবা এই গত ৩ দিন ধরে আসলে বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তার মূল্যায়ন তুলে ধরা হবে এবং লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি সেটি হচ্ছে যে কেন সেটি এখন বিলম্বিত করা হলো এবং তার শারীরিক অবস্থা আসলে উন্নতির জন্যই লন্ডনে নিয়ে যাওয়া স্থগিত করা রাখা হয়েছে কিনা বা তার সেই শারীরিক কন্ডিশন আরও বেশি খারাপ কিনা সেটি হয়তো বা কিছুটা ক্লিয়ার করে বলা হবে। আর বেলা 3:30 নাগাদ আসলে এভারকেয়ার হাসপাতালে নিয়মিত মতোই হচ্ছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান আসবেন এবং তিনি এসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা তা মূল্যায়ন করবেন এবং তারপরে হয়তো আরেক দফা বৈঠক হতে পারে মেডিকেল বোর্ডের সাথে তার শারীরিক অবস্থা এখন কেমন আছে সেটি বোঝার জন্য। তারপর হয়তো বা সংবাদ মাধ্যমে কিছু একটা বলা হতে পারে। আর সূত্রে যেগুলো জেনেছি সেটা হচ্ছে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আসলে এখন এমনই অবস্থায় রয়েছে যে তার কিছু সংখ্যক শারীরিক অবস্থা যদি কিছুটা উন্নত হয় তাহলে বাকি বিষয়গুলো আসলে দেখা যায় যে আবার অউন্নত হয়ে যায়, কারণ যেহেতু তিনি কিডনি, লিভার এবং তার হৃদরোগজনিত সমস্যাটা বেশ ওঠানামা করছে। তো আসলে এভারকেয়ারের সামনে সরাসরি কোনো সূত্র না থাকলেও আসলে বিভিন্ন সূত্রের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে খালেদা জিয়ার অবস্থা আসলে এখন এরকমই রয়েছে যে কিছু সংখ্যক ভালো বা কিছু অবস্থা আবার অবনতি। তো সেটি আসলে সংবাদ সম্মেলন করে বলা আগ পর্যন্ত আসলে আমরা কিছু নিশ্চিতভাবে আপনাদেরকে জানাতে পারছি না। নুসরাত। মাহিলা, ধন্যবাদ আপনাকে। নিশ্চিতভাবে কিছু জানলে অবশ্যই আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক, এভারকেয়ারের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহিলা ইসলাম। জুলাই গণ অভ্যুত্থানে দেশের নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো, বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সম্মানিত 4 নারীর হাতে পদক তুলে দেওয়ার পর তার বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, নতুন জন্মের এই নারীরাই
সমৃদ্ধ বাংলাদেশ তৈরিতে অবদান রাখবে। নারী জাগরণ, শিক্ষা এবং মানবাধিকার সহ গুরুত্বপূর্ণ বিষয়ে অবদানের স্বীকৃতি হিসেবে এবছর 4 জন রোকেয়া পদকে ভূষিত করা হবে। এবার নারী শিক্ষা গবেষণায় রুবানা রাকিব, নারী অধিকারে কল্পনা আক্তার, মানবাধিকারের জন্য নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ঋতুপর্ণা চাকমাকে পদক দেওয়া হয়েছে। প্রতি বছর 9 ডিসেম্বর সরকারিভাবে বেগম রোকেয়া দিবসে এই পদক দেওয়া হয়। গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করবে। সেই জন্য তাদেরকে উঁচু করে ধরে রাখা আমাদের জন্য এত দরকার। বেগম রোকেয়ার মতো যেন না হয়। সুন্দর লিখে গেছেন, আমরা পড়েছি, ভালো লেগেছে। কিসসা খাতুন, ঝাঁকুনি দিতে হবে। এটা কোথাও এক জায়গা থেকে আসবে না, প্রত্যেক জায়গায় জায়গায়। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া জন্মের 145 বছর পরেও তার অবদান আজও আলো ছড়াচ্ছে। কিন্তু রংপুরে প্রশাসনিক অব্যবস্থাপনা, উদাসীনতা আর অনিয়মে সীমাবদ্ধ হয়ে পড়েছে তার স্মৃতি রক্ষার কার্যক্রম। রোকেয়া পরিবারের জমি দখল হয়েছে বেহাল দশা স্মৃতিকেন্দ্রের। সব মিলিয়ে প্রশ্ন উঠেছে রোকেয়ার স্বপ্নের বাস্তবায়ন নিয়েই। নবনী ফেরদৌস রাফির ছবিতে মাহবুব সুমনের প্রতিবেদনে বিস্তারিত। বেগম রোকেয়ার স্মৃতি ধরে রাখতে নির্মিত হয়েছে স্মৃতিকেন্দ্র, কিন্তু সেই কেন্দ্রই আজ প্রায় বেহাল। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বশীলদের উদাসীনতা আর সরকারের সদিচ্ছার অভাবেই অচল হয়ে পড়েছে এর কার্যক্রম। এখানে স্কুল আছে, কলেজ আছে, তো যারা মেয়েরা যায় তো তাদেরকে ওই মাদক যারা সেবনকারী থাকে তারা একটু ডিস্টার্বের সম্মুখীন হয় নারীরা। আমি যেখানে এখানে দায়িত্ব নিয়েছি, আমি জানি ওখানে কি হয় বা কি হবে। কিছুই হয় না, ওখানে জিনিসপত্র আছে, বাস পরিত্যক্তটা। মাত্র 3 দিনের অনুষ্ঠানে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে রোকেয়া দিবসের কর্মসূচি। এতে ক্ষুব্ধ স্থানীয়রা, তবে প্রশাসন বলছে তারা নিয়ম মেনেই কাজ করছে। এই 9 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পার হয়ে গেলে আর বাকি 11 মাস এখানে আমরা কারো পদাচরণা দেখতে পাই না। রোকেয়ার নামে কোনো জমি নাই। রোকেয়া হচ্ছে ভারত উপমহাদেশের এই মনীষীদের মধ্যে একমাত্র মনীষী যিনি হচ্ছে ভূমিহীন মনীষী। যৌক্তিকভাবে দ্বিমত পোষণ করতেছি এই জন্য যে আমাদের পাঠ্যপুস্তকে বেগম রোকেয়ার বিভিন্ন প্রবন্ধ, সাহিত্যের বিভিন্ন অংশ ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং তাকে নিয়ে বিভিন্নভাবে কিন্তু গবেষণা হচ্ছে। নারী জাগরণের এই অগ্রদূতের স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি। সমাজে নারীরা এখনো পুরোপুরি নিরাপদ নন, এমনটাই মনে করছেন নারী শিক্ষার্থীরা। ইফটিজিংয়ের শিকার হচ্ছি আমরা, তো তার যে অবদানটা রেখে গেছেন আমরা তো তার এক অংশ পাচ্ছি না। ছোট ছোট বাচ্চারাও এখন হচ্ছে ধর্ষণ হচ্ছে, রেপ হচ্ছে, কিন্তু বেগম রোকেয়া কিন্তু এসব চায়নি। এমনকি বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়েও বারবার নারী নির্যাতনের ঘটনা শিক্ষার্থীদের বিব্রত করছে। তো যেসব ডিপার্টমেন্টে নারীর সংখ্যা কম, তারা যাতে তাদের সুরক্ষাটা যাতে বজায় রাখতে পারে, এই জন্য হচ্ছে প্রশাসন থেকে, আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকদের থেকে এটা সম্পর্কে একটা সেফ এনভায়রনমেন্ট চাই। নারীরা যেন সুযোগ সুবিধা পায়, কোনো ধরনের হয়রানি না শিকার হতে হয়, বা মেয়েদের যেন ন্যায্য অধিকারটা পায়। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তায় 0 টলারেন্স নীতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমনটাই দাবি উপাচার্যের। জায়গাটা আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আওতায় নিয়ে আসার জন্য বাংলা একাডেমি, সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক আমরা আগামীকাল এমওইউ করতে যাচ্ছি যে এই জায়গাটা আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়ার স্মৃতি, তার যে গবেষণা, তার নিয়ে যে গবেষণা, উচ্চতর গবেষণা করার জন্য বেগম রোকেয়া শিক্ষার্থী, বাংলা বিভাগ এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা সহ আরও অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও ওখানে যাবে। তারা প্রতিদিন উইকডেতে যাবে, ওখানে গিয়ে তারা গবেষণা করবে। নারী জাগরণের আলোকবর্তিকা বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়নে প্রয়োজন সরকারের বড় আকারের উদ্যোগ। পাশাপাশি রোকেয়ার কবর রংপুরে নিয়ে এসে তার স্মৃতিকে শ্রদ্ধার সঙ্গে সংরক্ষণ করার দাবিও জানান এলাকাবাসী। মাহবুব সুমন, 71, রংপুর। শান্তি চুক্তি ভেঙে আবারও সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। রবিবার বেলা 11:30টায় রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 2 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় সায়েন্স ল্যাব এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 1 মাস আগে মারামারি বন্ধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে শান্তি চুক্তি করেছিলেন ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। তবে এর 1 মাসের মাথায় আবারও তারা সংঘর্ষে জড়ালেন। কারা প্রথম আক্রমণ করলো, এর মধ্যে বহিরাগত আছে কিনা বা অন্য কোনো চক্র আছে কিনা জড়িত, এটা আমরা বের করার চেষ্টা করছি। এর জন্য আমি আইডিয়াল কলেজের প্রশাসন থেকে শুরু করে সকলকেই বলেছি যে আমাদের এই সংক্রান্তে কোনো রকম যদি কোনো ক্লু এভিডেন্স বা থাকে তাহলে আমাদেরকে প্রোভাইড করতে। আমরা এই বিষয়গুলো তদন্ত করে যেন ভবিষ্যতে আর এরকম ঘটনা না ঘটে সেটার জন্য আমরা তৎপর থাকবো। ঠিক আছে, মামলা হচ্ছে কিনা। স্বতন্ত্র চাকরি বিধিমালা প্রণয়নের দাবিতে আন্দোলন করছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কর্মকর্তা কর্মচারীরা। সকাল থেকে তারা উত্তরা দিয়াবাড়িতে এমআরটি লাইন 6-এর ডিপো এলাকায় হেড অফিসের সামনে অবস্থান নেয়। খসড়া সার্ভিস রুলে প্রকল্পের অস্থায়ী কর্মচারীদের স্থায়ী করার জন্য একটি বিতর্কিত বিশেষ বিধান রাখা হয়েছে, যা নিয়মিত কর্মচারীদের জন্য হুমকি বলে মনে করে আন্দোলনকারীরা। 2013 সালে ডিএমটিসিএল গঠিত হলেও 12 বছর পরেও কর্মচারীদের জন্য কোনো স্বতন্ত্র সার্ভিস রুল তৈরি হয়নি। 2019 সালে একটি খসড়া সার্ভিস রুল তৈরি করা হলেও কর্তৃপক্ষের মনোযোগের অভাবে কার্যকর হয়নি বলে জানান আন্দোলনরত কর্মচারীরা। তারা বলেন, আজকের বোর্ড সভায় এ বিষয়ে যদি কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হয় তাহলে পরবর্তীতে তারা নো সার্ভিস নো ওয়ার্কের মতো কঠোর কর্মসূচির দিকে আগাবেন। দুর্ঘটনা কবলিত হলে উনি কি সুবিধা পাবেন, চিকিৎসা ভাতা পাবেন কিনা, মারা গেলে তারা কি সুবিধা পাবেন, এরকম কিছু জিনিসপত্রগুলো এই সার্ভিস রুলে উল্লেখ করা থাকে। আমাদের প্রতিষ্ঠান 12 বছর পার হয়ে গেলেও এখনও কোনো ধরনের সার্ভিস রুল পাস বা বাস্তবায়ন কিছুই হয়নি। ফেব্রুয়ারিতে আন্দোলনে যাই, তখন 20 ফেব্রুয়ারি আমাদের বর্তমান এমডি মহোদয় উনি 30 ক্যালেন্ডার ডেজ সময় নিয়েছিলেন যে 30 ক্যালেন্ডার ডেজের মধ্যে আমি সার্ভিস রুলস করব, কিন্তু এখনও আমরা কোনো দৃশ্যমান অগ্রগতি দেখিনি। যাত্রী সাধারণের কোনো দুর্ভোগ হোক এটা আমরা চাই না। আমরা চাই আমাদের কর্তৃপক্ষ যেন সরকারি বিধি অনুযায়ী আমাদেরকে অতি দ্রুত সার্ভিস রুলটা দেন। এ নিয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জুলিয়া তানহা। তানহা, এই মুহূর্তে কর্মকর্তা কর্মচারীরা কি বলছেন, বিক্ষোভ কর্মসূচি কি অবস্থা সেটা একটু জানাবেন, এবং মেট্রো কর্তৃপক্ষের কোনো বক্তব্য পেয়েছেন কিনা এই বিষয়ে? নুসরাত, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, মেট্রো রেলের যে নিয়মিত কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু তাদের যে স্বতন্ত্র চাকরি বিধিমালা রয়েছে সেটি প্রণয়নের দাবিতে কিন্তু আজকে সকাল থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা সকাল 9:30 থেকে এখন দুপুর গড়িয়ে বিকেলের দিকে যাচ্ছে, তারা কিন্তু এখনও এখানেই আছেন। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু প্রায় 250 থেকে 300 কর্মকর্তা কর্মচারীর মতো রয়েছেন, এবং তারা যেটি বলছেন যে 2013 সালে ডিএমটিসিএল প্রতিষ্ঠার পর 1 যুগ পেরিয়ে গেলেও এখনও 900-র বেশি কর্মকর্তা কর্মচারীর জন্য কোনো স্বয়ং সম্পূর্ণ চাকরির বিধিমালা করা হয়নি, যেটি সাধারণত অন্য সব প্রতিষ্ঠানের জন্যই বরাদ্দ থাকে। এবং তারা এটিও বলছেন যে 2022 সালের 28 ডিসেম্বর থেকে যখন মেট্রো রেল চালু হলো তারপরেও থেকেও কিন্তু কর্মীরা মেট্রো সার্ভিস দিয়ে যাচ্ছেন, কিন্তু তারপরেও তাদের নিজেদের জন্য কোনো সরকারি যেই সুযোগ সুবিধা থাকে, যেই বিধিমালা থাকে সেটি কিন্তু নির্দিষ্ট করে দেয়া নেই। তারা অভিযোগ করছেন যেটি যে দীর্ঘদিন ধরে দাবি জানানোর পরেও যে খসড়া চাকরি বিধিমালা প্রস্তুত করা হয়েছিল সেখানে একটি বিতর্কিত বিশেষ বিধান যুক্ত ছিল, যেটি এই 13 বছরেও এই বিধিমালাটি চূড়ান্ত করা হয়নি। এবং আমরা মেট্রো রেলের যে কর্তৃপক্ষ আছেন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি, তারা কিন্তু আসলে আমাদের সাথে কথা বলতে রাজি হননি এবং তাদের কারোর সাথে যোগাযোগ করতেও পারিনি। নুসরাত, এখন পর্যন্ত যেটি সবশেষ তথ্য আছে সেটি হলো তাদের এখানে 3টার সময় একটি বোর্ড মিটিং হওয়ার কথা রয়েছে, যেই বোর্ড মিটিং এ তারা আসলে এই চাকরির বিধিমালা সম্পর্কে একটি সুনির্দিষ্ট সমাধানের আশা করছেন। এখন এই বোর্ড মিটিং থেকে যদি কোনো সুনির্দিষ্ট সমাধান না আসে সেক্ষেত্রে তারা হয়তো বা আরো কঠোর কোনো কর্মসূচি ঘোষণা করবেন। নুসরাত, এই ছিল আমার কাছে সবশেষ। জুলিয়া তানহা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, জুলিয়া তানহা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, সহকর্মী।
নিয়োগবিধি সংশোধন সহ 6 দফা দাবিতে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আন্দোলন করছেন স্বাস্থ্য সহকারী এবং স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকরা। মঙ্গলবার সকাল থেকে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান ফটকের ভিতরে তারা এই কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ, 40 বছর ধরে স্বাস্থ্যকর্মীরা একই স্কেলে দায়িত্ব পালন করছেন। প্রশাসন বরাবর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি। 6 দফা দাবিতে 29 নভেম্বর থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি শুরু করেন। পরে 2 ডিসেম্বর থেকে তারা স্বাস্থ্য অধিদপ্তরের সামনে এই আন্দোলন করছেন। এদিকে তাদের এই আন্দোলনের কারণে 1,20,000 টিকা কেন্দ্রে টিকাদান বন্ধ রয়েছে। 1,20,000-এর অধিক টিকাদান কেন্দ্র বন্ধ। নবজাতক শিশু থেকে শুরু করে কিশোরী এবং গর্ভবতী মায়েরা টিকাদান সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের প্রত্যেকটা দাবি যুক্ত যারা হাঁস মুরগি গরু ছাগলকে টিকা দেয় তাদের টেকনিক্যাল পদমর্যাদা আছে। আমরা আশরাফুল মাখলুকাত মানুষকে টিকা দেয়, অথচ আমাদের টেকনিক্যাল পদমর্যাদা নাই। এখন আমাদের জীবনের শেষ চলে আসছে, আমরা দাবি না নিয়ে বাড়ি ফিরব না। রাজধানীর মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশাকে আসামি করে মামলা করা হয়েছে। তবে অভিযুক্ত গৃহকর্মীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহত লাইলা ফিরোজের স্বামী আজম আজিজুল ইসলাম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় এই হত্যা মামলা করেছেন। পুলিশের ধারণা, এই হত্যাকাণ্ডে গৃহকর্মী আয়েশা জড়িত। ঘটনার পর থেকেই ওই গৃহকর্মী পলাতক রয়েছে। ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ওই গৃহকর্মী বোরখা পরে বাসায় এসেছিলেন। বেরিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল নিহত নাফিসার স্কুল ড্রেস। সোমবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে নাফিসার গলায় একাধিক গভীর ক্ষত এবং লাইলার শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে সোমবারে নিহত মা লাইলা আফরোজ এবং মেয়ে নাফিসা নাওয়াল হত্যার বিচারের জোর দাবি জানিয়েছেন নাটোরের বড়গাছা এলাকার মানুষ। স্বজনরা বলছেন, ছিপছিপে গড়নের আয়েশা থাকত মোহাম্মদপুর বিহারি ক্যাম্পে। তার উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি। এদিকে মা মেয়ের মরদেহ মঙ্গলবার ভোরে নাটোরে বড়গাছা এলাকায় নেওয়া হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে গাড়ি কবরস্থানে তাদের দাফন করার কথা রয়েছে। সহকর্মী বুলবুল আহমেদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার ভোরে নাটোরের বড়গাছা এলাকার বাসায় এসে পৌঁছে মরদেহবাহী ফ্রিজিং কার। এ সময় পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা এলাকা। আদরের ভাগ্নি নাফিসা আর বোন লায়লা আফরোজকে হারিয়ে শান্ত হতে পারছেন না মামা ফরহাদ হোসেন। বলছেন, যে ভাগ্নিকে চোখের আড়াল হতে দিতেন না তাকে কত আঘাতে হত্যা করা হয়েছে। পরিচয়, সে কাজের, তাকে আগুনে পোড়া বলে তাকে কেউ নিতে চায় না। সে কাজে ভালো ছিল, সে ভালোভাবে কাজ করছে, কিন্তু এটা তো তার প্রি প্ল্যান। সে মার্ডার করে দুইজনকে স্বর্ণালঙ্কার, দলিল, বাড়ির মূল দলিল, কাগজপত্র, ল্যাপটপ, মোবাইল, আরও অনেক কিছু জানি না, নগদ, মানে ওটা আমরা এখন ইনভেন্টারি করি নাই, করার সুযোগ হয় নাই। রক্তাক্ত করে প্রফেশনাল কিলার সে মার্ডার করে গোসল করে ক্লিন হয়ে আমার ভাগ্নির জামা পরে সে তারপরে বের হয়ে গেছে। স্বজনরা জানান, লায়লা আফরোজের দেহে প্রায় 30টি ও তার 15 বছরের মেয়ে নাফিসার দেহে 6টি ছুরিকাঘাত ছিল। তাদের অভিযোগ, গৃহকর্মী আয়েশা পরিকল্পিতভাবে হত্যা লুটপাট শেষে নাফিসার স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বের হয়ে যায়। ওই চাবি হারানো গিয়েছিল, বাসার চাবিটা 4 দিন আগে কাজের মেয়েটা এসেছিল, মেবি চাবিটা ও চুরি করেছিল। তো হয়তো ভেবেছিল যে বাসায় কেউ থাকবে না, এই সময় সে এসে বাসার সমস্ত কিছু নিয়ে যাবে। যখন বাসায় ঢুকে দেখেছে যে না, দুজনই আছে মা মেয়ে, তখনই তো জেনে গেছে যে চাবিটা ও নিয়েছে। তদন্ত হচ্ছে, পুলিশ তদন্ত করছে, এখন তদন্তর পরে সবকিছু আর কি জানা যাবে। আমি প্রশাসনের কাছে জোর দাবি করি যে এর একটা তদন্ত এবং একে অ্যারেস্ট করে বিচার করার জন্য এবং তাকে ফাঁসি দেওয়ার। সদালাপি মিষ্টভাষী মা মেয়েকে যে বা যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তি চান এলাকাবাসী। এইটার অবশ্যই সুষ্ঠু বিচার অবশ্যই আমরা দাবি করি এবং বিচার হোক, এটা চাই। কারণ এটা যদি বিচার না হয় এই ধরনের ঘটনা বারবার ঘটতে থাকে। বিচার চাই, কারণ ভালো সাল, ভালো স্টুডেন্ট, ভালো মা, ফ্যামিলি ভালো, গ্যাজেট ফ্যামিলি,
আর সেই ফ্যামিলিতে সে কাজের মেয়ে এসে এরকম মাইরে ফেলা হয়ে গেল, দুর্ঘটনা ঘটা গেল, কত বড়খান সাহস। তাহলে এরকম সাহসের মানুষের কি করা যায়? আপনারা সুস্থ বিচার কিভাবে হবে সেই ব্যবস্থা আপনারা করেন। স্বজনরা আরও জানান, মাত্র 4 দিন আগে এ বাসায় কাজ নেয় খণ্ডকালীন গৃহকর্মী আয়েশা। এ হত্যা করেছে বলে অভিযোগ নিহতের পরিবারের। গৃহকর্মীর গলায় এবং 2 হাতে পোড়ার চিহ্ন রয়েছে। বর্তমানে সে পলাতক রয়েছে। শাকিলা শম্পা, ৭১। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, প্রশাসন, মিডিয়া এবং বিচার বিভাগকে একচ্ছত্রভাবে নিয়ন্ত্রণ করতেন হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের বিচারিক প্যানেলে 22 নম্বর সাক্ষী হিসেবে এই সাক্ষ্য দেন তিনি। আবু সাইদ হত্যা মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 আসামির বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহর এই সাক্ষ্য নেওয়া হয়। এদিকে গুমের মামলায় শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। যদি আন্দোলন ব্যর্থ হতো, যারা আন্দোলনকারীদেরকে রাজাকার, নাশকতাকারী, বিএনপি, জামাত এবং শিবিরের এজেন্ট বলে যারা সংবাদ গণমাধ্যমে প্রচার করেছিল, তাদেরকেই কিন্তু সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হতো। তাদেরকেই কিন্তু সাহসিকতার জন্য সাংবাদিকতার পুরস্কার দেওয়া হতো না। আমরা জনগণকে সাথে নিয়ে, জনগণ যদি আমাদেরকে ম্যান্ডেট দেয়, জনগণকে যদি তারা যদি মনে করে আমরা ক্ষমতায় যাওয়ার উপযোগী আমরা যাইতে চাই, কোনো মিডিয়াকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, ব্যুরোক্রেসিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, মিলিটারিকে নিয়ন্ত্রণ করার মধ্য দিয়ে, পাশের দেশ ভারতের কনসেন্ট নিয়ে আমরা কোনো ক্ষমতায় যাই। উত্তরের সীমান্তবর্তী অবহেলিত জনপদ চাঁপাইনবাবগঞ্জ বছরের পর বছর উন্নয়নের তেমন কোনো ছোঁয়া লাগেনি এই জেলায়। এবারে নির্বাচন ঘিরে এখনকার মানুষ এবার নতুন স্বপ্ন দেখছে। বিশেষ করে নারীরাও তাদের প্রত্যাশার কথা তুলে ধরছেন। নারীরা চাইছেন এবার কেন্দ্রে গিয়ে ভোট দিবেন, পাশাপাশি এমন প্রতিনিধি নির্বাচন করবেন যারা নারীদের উন্নয়নে গুরুত্ব দেবে। একেএস রোকনের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের অর্থনীতিতে একটি বড় অংশ যোগান দেয়া হয় কৃষিপণ্য থেকে। আছে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর এবং রহনপুর রেল শুল্ক স্টেশন। এরপরেও এই জেলায় নেই কোনো শিল্প কারখানা। এখানকার নারী ভোটারদের তাই প্রধান চাওয়া কর্মসংস্থানের। এবারে নির্বাচনের মাধ্যমে এই সুযোগ সৃষ্টির জোর দাবি নারীদের। পাশাপাশি সব ধরনের নিরাপত্তা চান তারা। আমাদের চাঁপাইনবাবগঞ্জে কোনো কর্মস্থান নাই মেয়েদের, বা বড় কারখানা নাই যে সেখানে করে আমরা চাকরি করব। আমি চাই একজন কর্মজীবী নারী হিসেবে যে আমাদের এই স্বাচ্ছন্দ্যতা নিয়ে যেন আমরা কাজ করতে পারি, মানসিক শান্তি নিয়ে যেন কাজ করতে পারি। যারা আছে তাহলে আমাদের জন্য অবশ্যই যেন ভাবে, আমরাও ওনাদের জন্য ভাববো, কারণ আমাদের চাঁপাইয়ে অর্ধেক নারী ভোটার। তাহলে আমরা চাই যে আমার নেতা নেত্রীরা আমাদেরকে উদ্যোক্তা নিয়ে ভাবুক। শিক্ষাক্ষেত্রেও উন্নয়ন চান জেলার নারীরা। বিশ্ববিদ্যালয়ে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি তাদের। মেয়েদেরকে বাইরে পড়াশোনা করতে যেতে হয়, এই জন্য আমরা অনেক টেনশনে থাকি বাইরে মেয়েদেরকে বিশেষ করে পাঠিয়ে। এই জন্য আমরা চাই যে সরকারি নির্বাচিত হোক না কেন, সে সরকার আমাদেরকে যেন চাঁপাইনবাবগঞ্জে একটা বিশ্ববিদ্যালয় করে দেয়। জেলার বড় একটি গোষ্ঠী এই নারীরা রাজনীতি আর কর্মজীবনেও পিছিয়ে থাকতে চান না। আমরা চাই যে আমরা সামনে যে নির্বাচন আছে, এই নির্বাচনে আমরা একটা ভালো সরকার চাই, যাতে আমরা যে নারীরা বঞ্চিত আছি, আমি চাই যে আমার মতো আরো 10 জন নারী আমার মতো এগিয়ে আসুক। এমন একটা মন্ত্রী এমপি চাই যে আমাদের এই কাজগুলোকে বাস্তবায়ন করবে এবং একটু আমাদের দিকে নজর রাখবে। এদিকে রাজনীতিবিদ ও পেশাজীবী নেতাদের দাবি দলগুলোতে নারীদের প্রতি মনোভাবে পরিবর্তন আনতে হবে। বিভিন্ন সেক্টরে নারীদের তুলে ধরা সমস্যাগুলো নির্বাচিত প্রতিনিধিদের আশ্বাসে সীমাবদ্ধ না রেখে এর বাস্তবায়নে মনোযোগী হবার মানসিকতা থাকতে হবে নেতাদের। যদি মেয়েদের আসন বঞ্চিত না করে মেয়েদেরকে নমিনেশন দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে হবে কি, ওই এলাকায় মেয়েরা বিভিন্ন সমস্যা যখন সম্মুখীন হবে, তখন মেয়েরা খুব কমফোর্টেবল ফিল করবে তাদের কাছে যে বিভিন্ন সমস্যার কথা বলতে। যে নমিনেশন সিস্টেমে আমরা দেখি যে নারীরা যে সরাসরি পাচ্ছে সেটা খুব কম পেয়ে থাকছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই জায়গাটা দূর হওয়া দরকার। বর্তমান যে সরকার রয়েছে তার কাছে আমাদের চাওয়া থাকবে। চাঁপাইনবাবগঞ্জের 3টি সংসদীয় আসনে মোট ভোটার 14,13,238 জন। এর মধ্যে নারী ভোটার আছেন 7,01,588 জন।
মনিরা কাজুরি, ৭১। ভ্যাট সপ্তাহে নতুন ১ লাখ প্রতিষ্ঠানকে নিবন্ধনের আওতায় আনতে চায় এনবিআর। সকালে ভ্যাট দিবস নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, মূল্য সংযোজন করের একক হার করা না গেলে অটোমেশন প্রক্রিয়া সহজ হবে, ফলে রাজস্ব আদায়ও বাড়বে। অভিযোগ করেন, দেশে ব্যবসা বাণিজ্যের তুলনায় ভ্যাট আদায়ের খুবই কম। ভ্যাট রিফান্ড প্রক্রিয়া সহজ করতে অটোমেশন শেষ পর্যায়ে চলছে বলেও তিনি জানান। বলেন, ব্যাংক খাতের অস্থিরতায় কমেছে কর্পোরেট কর আদায়, তবে তারপরও অর্থ বছরের ৫ মাসে ১৬% প্রবৃদ্ধির আশা করেন চেয়ারম্যান। এখন পর্যন্ত ২২ লাখ করদাতা অনলাইনে আয়কর রিটার্ন জমা দিয়েছেন বলেও জানানো হয়। কমপ্লায়েন্সের জন্য যে ট্যাক্সের সাথে আরো খরচ করা এর আগে করেছি, কিন্তু নগদের জন্য আসার কথা, সেই টাকাটা আনার পিছনে থ্যাংক ইউ। আমার মনে হয় আমরা গত বছর এই জন্য একটা সার্কুলার, অসুবিধা দুইটাই আছে। অনেক সময় ট্যাক্স পেয়াররা জানতে চায়, আমি আগামী বছর যেহেতু আমরা এমন মেকানিজম চালু করব ইনকাম ট্যাক্সের মতো, যে চাইলেও আর ভ্যাট আনরেজিস্টার্ডরা কেউ ব্যবসা করতে পারবে না, এই ধরনের একটা কঠোর পদক্ষেপ নিব। আমরা ধারণা করি যে ইনকাম ট্যাক্সের টিআইএনধারী যেমন এখন ১,২০,০০,০০০ প্লাস আছে, এই আগামী হয়তো ১-২ বছরের মধ্যেই আমরা ভ্যাট রেজিস্ট্রেশনের সংখ্যা ৩০-৪০ লক্ষ করতে পারবো, এবং এটা আরো বাড়বে, এটা আমরা করতে পারবো। সুনামগঞ্জের ধর্মপাশায় সাজরা বিলে শিকারীদের হাত পেতে বিভিন্ন প্রজাতির ২০০-রও বেশি পাখি উদ্ধার করা হয়েছে, পরে তাদের প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। সোমবার রাতে উপজেলার সাজরা বিলে অভিযান চালিয়ে পাখিগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসন। ধর্মপাশা উপজেলা ভূমি সহকারী সঞ্জয় ঘোষ জানান, কিছু অসাধু ব্যক্তি জাল এবং ফাঁদ তৈরি করে পাখি শিকার করছে। প্রতিরোধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। পাখি শিকারীরা অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে এবং সতর্ক করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। পাখি শিকার এবং নিধন প্রতিরোধে সবার সচেতনতা প্রয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। আর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা কর্মকর্তারা।